ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন। প্রধান উপদেষ্টাকে সিইসি সহযোগিতার আশ্বাস সরকার। একটি দলকে ৭১-এ দেখেছে দেশের জনগণ, যারা নিজেদের স্বার্থে লাখ লাখ মানুষ হত্যা করেছে, মন্তব্য তারেক রহমানের। এনসিপির নেতৃত্বে ৩ দলের গণতান্ত্রিক সংস্কার জোট নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে একই প্রতীকে ভোট করার ঘোষণা। খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থা বিবেচনা করেই লন্ডন যাত্রা। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারেনি অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থানের পরও থামেনি দখল চাঁদাবাজি, বলছে টিআইবি। আমদানির অনুমতির খবরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে কমল ৪০ টাকা, লিটারে ৬ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেল। আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে চান, ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম, সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথমার্ধে একসাথে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমনটাই জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সিইসির নেতৃত্বে কমিশনাররা যমুনায় দেখা করে প্রধান উপদেষ্টাকে নির্বাচন আয়োজনের অগ্রগতি জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, এ সপ্তাহেই ঘোষণা করা হতে পারে নির্বাচনের তফসিল। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্য নির্বাচন কমিশনাররা। এ সময় সিইসি প্রধান উপদেষ্টাকে জানান, নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি সুন্দরভাবে এগুচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত কমিশন। আর প্রধান উপদেষ্টা বলেন, ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে তার সরকার। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এদিন সকালে নির্বাচন ভবনে জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। আমরা মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করব, পুরা কমিশন। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। বিদেশে ও বিশেষ ক্ষেত্রে দেশে বসবাসরত নাগরিকরা পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন। দেশের বাইরের ব্যালটগুলো আমরা আগামী কালকে থেকে ছাপানোর কাজ শুরু করছি। আগামী পরশুদিন থেকে এটা বিদেশে প্রেরণের কাজ শুরু হবে। তিনি আরো জানান, তফসিল ঘোষণার পর 48 ঘন্টার মধ্যে রাজনৈতিক দলগুলোকে সব পোস্টার অপসারণ করতে হবে। আমরা যেদিন তফসিল ঘোষণা করব, সাথে সাথে 48 ঘন্টা সময় দিয়ে সব ধরনের প্রচার প্রচারণা যেগুলো রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে করেছেন এবং ঝুলিয়েছেন, এগুলো সরাতে হবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। কিছু কিছু মানুষ বা কোনো গোষ্ঠীকে বলতে শোনা যায়, ক্ষমতায় বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখা হয়েছে, এবার অমুককে দেখুন। একটি দলকে দেশের মানুষ ৭১-এ দেখেছে কিভাবে নিজেদের স্বার্থে লাখ লাখ মানুষকে হত্যা করেছে। জামায়াতকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা। আর বিএনপি মহাসচিব বলেন, ধর্মের নামে একটি গোষ্ঠী রাষ্ট্রকে বিভাজনের চেষ্টা করছে। আমাদের সংগ্রামী মহাসচিবের শুরু হলো বিএনপির 7 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল। তিনি অভিযোগ করেন, আসছে নির্বাচন ঘিরে ধর্মের নামে রাষ্ট্রকে বিভাজনের চেষ্টা করছে এক গোষ্ঠী। সতর্ক করেন নির্বাচনে অনলাইনে অপপ্রচারের বিষয়েও। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, নিজেদের কাজ করতে। যে কথা আমি সবসময় বলি, যে সাইবার ওয়ার, এই সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি, তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব।
বিকেলে লন্ডন থেকে এই আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের দুর্নীতির লাগাম টানতে পারে একমাত্র তার দল বিএনপি। সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে, সর্বপ্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব। এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা বলেও মন্তব্য করেন তারেক রহমান। যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। দেশের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান অরাজকতা ও ষড়যন্ত্রকে প্রতিহত করতেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রত্যেকটি ক্ষেত্রে একটি অরাজকতা বিরাজ করছে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। এই জোটের মুখপাত্র এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলেন, এটি শুধু নির্বাচনী নয়, একই সঙ্গে রাজনৈতিক জোট। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে একই প্রতীকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন তারা। জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন রাজনৈতিক মঞ্চ নিয়ে গঠিত হলো গণতান্ত্রিক সংস্কার জোট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এর ঘোষণা দেওয়া হয়। নেতারা জানান, এটি কেবল নির্বাচনী জোট নয়, জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য। যে আমরা একটা জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার, প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে 3টা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা মনে করি আরও অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরও অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পথে দিতে যায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকব এবং এই নির্বাচনে আমরা একসাথে এক মার্কায় আমরা অংশগ্রহণ করব, এই প্রত্যাশা আমরা রাখছি। নির্বাচন যত বিলম্ব হবে তত সংখ্যা বাড়বে। কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি আরও বলেন, সব সমস্যার সমাধান একটি গ্রহণযোগ্য নির্বাচন। এখন সমস্ত সমস্যার সমাধান একমাত্র একটা যথাযথ গুণমান সম্পন্ন সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের উপরে নির্ভর করে। আমরা তো নির্বাচন কবে হবে তার পথ নকশা তো বলেছি, রোজার আগে হতে হবে। তাহলে এটা নির্বাচনী তফসিল ঘোষণা করার সময় এটা যত বিলম্ব হবে তত শঙ্কা হবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে। এছাড়া তার সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্সও। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, যেটুকু একটু আগে জানাচ্ছিলাম যে মেডিকেল বোর্ডের সাথে ডাক্তার জুবাইদুর রহমান বসেছেন, এই ব্যাপারে কোনো তথ্য জানার সুযোগ হয়েছে কিনা আপনার? এছাড়া সেখানে সার্বিক অবস্থা কেমন দেখছেন? হিমাদ্রি, যেটি বলছিলেন আপনি, আসলে এই মাত্র অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ডক্টর জুবাইদুর রহমান তিনি বেরিয়ে গেলেন এবং আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে তিনি বিকাল থেকে কিন্তু মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে বসেছিলেন। তবে যেহেতু এই মাত্রই তিনি বেরিয়ে গেলেন এবং বিএনপি দল থেকে বলাই আছে যে আসলে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ তিনি কিন্তু আসলে সমস্ত তথ্যের আপডেট দিতে পারবে। তবে যেহেতু তিনি মাত্রই বেরিয়ে গেলেন, হয়তোবা রাতেও আমরা কোনো তথ্য পেতে পারি কিংবা আগামীকালও পেতে পারি। তবে এখনও যদি বলতে হয়, বেগম খালেদা জিয়ার তার অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে। তবে বিশেষ সূত্রে আমরা জানতে পেরেছি তার যে সকল পরীক্ষা নিরীক্ষাগুলো করা হচ্ছে, অর্থাৎ বিশেষজ্ঞ দল যারা এসেছে বিভিন্ন দেশি বিদেশি এছাড়াও বিদেশ থেকে অনেকেই কিন্তু অনলাইনে যুক্ত হচ্ছেন এবং তারা তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন। সব কিছু মিলিয়ে আজ এমন একটা বিশেষ সূত্রে জানতে পেরেছিলাম আমরা তার সিটি স্ক্যানটি কিন্তু নর্মাল অবস্থায় আছে। এছাড়াও সার্বিক অবস্থা যদি বলি আমি, যে সব দিক থেকে মিলিয়ে তার অবস্থা কিন্তু এখন অপরিবর্তিত রয়েছে। তবে চিকিৎসক দলেরা যারা আছেন হিমাদ্রি, তারা কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছেন। যদি আমাদের কোনো আপডেট হাতে আসে অবশ্যই আপনার মাধ্যমে সেটি আমরা জানিয়ে দিব। সর্বশেষ জানাচ্ছিলাম এভারকেয়ার হাসপাতাল থেকে হিমাদ্রি। হাসিব, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে।
এ সময় বেশ কয়েকটি নির্বাচনী প্রচার অফিসে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। বিকেলে গাজীপুর ১ আসনে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে হঠাৎ হামলা চালায় দুর্বৃত্তরা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইশরাক সিদ্দিকীর দাবি, দল মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের অনুসারীরা তাদের উপর হামলা চালায়। এ সময় হাতে নাতে কয়েকজনকে আটকও করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আলোচনার আশ্বাসে দিনভর অবরোধের পর রাত 8:30টার দিকে সড়ক ছেড়েছেন আন্দোলনরত মোবাইল ফোন ব্যবসায়ীরা। আগামী মঙ্গলবার বিটিআরসি, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মোবাইল ফোন ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক হবে বলে জানিয়েছেন বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির প্রতিনিধি দল। তাদের দাবি, এনইআইআর সিস্টেম সম্পূর্ণ বাতিল না হলে অনলাইন অফলাইনে মোবাইল বেচাকেনা বন্ধ রেখে সারা দেশে একযোগে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। রাজধানীর আগারগাঁওয়ে রবিবার বিকেল থেকে রাত 8:30 পর্যন্ত বিটিআরসির সঙ্গে কয়েক দফা বৈঠক করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। পরে তারা সাংবাদিকদের জানান, আগামী মঙ্গলবার মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে বিটিআরসি, এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বৈঠকে বসবে। বিটিআরসি আমাদের সাথে আগামী পরশুদিন 11টায় বসবে, কিভাবে আমরা আমদানি করার জন্য একেবারে সহজ জায়গায় আনতে পারি। আমরা এনবিআর, বিটিআরসি, বাণিজ্য মন্ত্রণালয় এবং এর যে উপদেষ্টা মহোদয় উনি সহ আমরা আগামী পরশুদিন মিটিং করব ঠিক এই জায়গায়। ওই দিনের বৈঠক ফলপ্রসূ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। আমাদের সাথে আবার বসবে, প্রয়োজন যদি আমাদের না হয়, ডিসকাস আমাদের মনমতো না হয়, তাহলে রাস্তায় আবারও নামবো। এর আগে রবিবার সকাল থেকে আগারগাঁও মোড় থেকে বিটিআরসি ভবন পর্যন্ত অন্তত 4টি স্থানে সড়ক অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এক পর্যায়ে ব্যবসায়ীরা বিটিআরসি ভবন ঘেরাও করে চেয়ারম্যান সহ শীর্ষ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীদের অভিযোগ, এনইআইআর পুরোপুরি বাস্তবায়ন হলে লাখো খুচরা ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। ট্যাক্সটা 57% করে দিচ্ছি, আমাদের ব্যবসা কি হবে? সাধারণ মানুষও কিভাবে আপনি একটা সেট কিনবে? আমরাও চাই এটা চালু করুক, আমরা একটা সিস্টেমের মাধ্যমে ব্যবসা করতে চাই, কিন্তু এভাবে না। বিক্ষোভের কারণে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 162, কিশোরগঞ্জ 1 ও সংসদীয় আসন 163, কিশোরগঞ্জ 2-এ। সিএসআরএফ ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম আমরা কিশোরগঞ্জ 1-এ এবং কিশোরগঞ্জ 2-এ। অন্য জেলাতে অনেক কিছু হয়েছে, কিশোরগঞ্জে কিছুই হয় নাই। মনে করেন প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি খাতে, শিক্ষা খাত অনেক খারাপ অবস্থা। আমি তো প্রায় দীর্ঘ 30 বছর জার্মানি ছিলাম। ওইখানে যে সুন্দর একটা শিক্ষার সিস্টেম আছে, আমি চাইতেছি যে এখানে ইনশাল্লাহ এই সিস্টেমটা আমি চালু করব শিক্ষা উন্নতির ব্যাপারে। আল্লাহ পাক যদি আমাকে বিজয় করেন, আমার প্রথম কাজ হবে এই কিশোরগঞ্জকে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটি জেলা হিসাবে পরিণত করা। বিশেষ করে আমার নির্বাচনী এলাকার যে 2টি উপজেলা আছে, কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর, এখানে দুর্নীতির সামান্যতম কোনো চিহ্ন থাকবে না, সম্পূর্ণভাবে দুর্নীতি মুক্ত করা হবে। এখানে শিক্ষা, স্বাস্থ্য, বিশেষ করে মাদক এবং যানজট সহ ফুটপাত সহ অনেক সমস্যা জড়িত। এবং আরও বড় সমস্যা হল কিশোরগঞ্জের মধ্য দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছিল, আপনার নরসুন্দর নদী, এই নদীটি এটা প্রকল্পের নামে এটা ব্যাপক লুটপাট হয়েছে। প্রকল্পটা কিন্তু বাস্তবায়িত হয় নাই। যারা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তাদের প্রিভিয়াস যদি ব্যাকগ্রাউন্ড দেখেন, তারা যখন ক্ষমতায় ছিল লুটপাট করেছে, দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরে অনেক দলের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, দখলদারি অভিযোগ, কিন্তু গণ অধিকার পরিষদ একটি রাজনৈতিক দল অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার পরেও কিন্তু এই দলের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এবং এই দলের নেতারা অত্যন্ত ফ্রেশ এবং এই দলের মানুষের কাছে একটি ক্লিন ইমেজের দলের হিসেবে পরিচিত। ফলে আমরা মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিব সেটা অবশ্যই বাস্তবায়ন করবো বলে জনগণ বিশ্বাস করে এবং আমরা অঙ্গীকারবদ্ধ। আমি যদি নির্বাচিত হতে পারি, প্রথম থাকবে আমাদের টার্গেট থাকবে আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা খাতের উন্নয়ন, আমাদের স্বাস্থ্য সেবা মান যত ভালো হয় সেই বিষয়ে আমি নজর দিব। এই নির্বাচনী এলাকাকে
মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করব। বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মক্তব, মন্দিরের উন্নয়নের জন্য কাজ করব। সকলের সাথে একটা পরিচিতি হয়েছে এবং আনাচে কানাচের মানুষের সুখ দুঃখ এগুলা খোঁজখবর নেওয়ার সুযোগ হয়েছে। বিশেষ করে আমার অঞ্চলে যে রাস্তাঘাটের যে বেহাল পরিস্থিতি, এগুলোর জন্য মানুষের ব্যাপক বিড়ম্বনা হচ্ছে। আমার মনে হয় সবার আগে আমাকে এই রাস্তাঘাটের সমস্যা সমাধান করা দরকার। দর্শক, ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।